প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? এই আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের সাথে যোগাযোগ সরাসরি হচ্ছে না। এমত অবস্থায় আজকে আমি তোমাদের জন্য অনলাইনে জীববিজ্ঞানের ৬ষ্ঠ অধ্যায় থেকে একটি ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। জীববিজ্ঞানের ৬ষ্ঠ অধ্যায়, এই অধ্যায় আছে জীবে পরিবহন। পরিবহন শব্দ অর্থ হল স্থানান্তর, এক স্থান থেকে কোনো বস্তুকে অন্য স্থানে নিয়ে যাওয়া, সেটা হলো পরিবহন। এই পরিবহন জীবদেহে পরিবহন কিছুর মাধ্যমে ঘটে থাকে। আমরা এই ব্যাপারে একটু পরে আসছি। আমরা জানি প্রতিটি জীবদেহ কোষের সমষ্টি। কোষ হল জীবদেহের গঠন এবং কাজের একক। সেই কোষের মধ্যে থাকে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম এটা কোষের একটি অঙ্গাণু। অনেকগুলো অঙ্গাণু আছে: নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপরে গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া। তার মধ্যে একটি অঙ্গাণু হল প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি থাকে। শতকরা 90% পানি। মানব দেহে শতকরা 70% থাকে পানি। আর কোষের প্রোটোপ্লাজমের শতকরা 90% পানি থাকে। এই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির অভাবে প্রোটোপ্লাজম সংকুচিত হয়। পানির ঘাটতি হলে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে সেটা সংকুচিত হয়ে যায়, সংকোচন হয়। কোষের বিকার ক্রিয়া বন্ধ হয়ে যায়। কোষের মধ্যে যে মেটাবলিজম, বিপাক ক্রিয়া, সেটা বন্ধ হয়ে যায়। তাহলে প্রোটোপ্লাজম সজীব, কোষের কার্যক্রম সজীব। আসলে প্রোটোপ্লাজমের সজীবতার উপরই কোষটা জীবিত কিংবা মৃত তা নির্ভর করে। যেহেতু কোষের সমষ্টি একটা জীবদেহ, তাহলে কোষের সজীবতা দ্যাট মিনস একটা জীবদেহের সজীবতা। বিজ্ঞানীরা জীবনের সংজ্ঞা খুঁজে পায় নাই। জীবন কি, হোয়াট ইজ লাইফ, সঠিক সংজ্ঞা দিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছে। শেষ পর্যন্ত একটা বিষয়ে তারা একমত পোষণ করেছে যে প্রোটোপ্লাজমের কার্যকলাপকে জীবন বলা হয়। কোষের মধ্যে প্রোটোপ্লাজম সজীব, কোষটা সজীব, কোষ সজীব, জীবদেহ সজীব। তাহলে যতক্ষণ পর্যন্ত প্রোটোপ্লাজম সজীব থাকবে, সতেজ থাকবে, কোষটা সতেজ থাকবে, জীবিত থাকবে। প্রোটোপ্লাজম মৃত হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোষটা মারা যাবে। এইভাবে যদি সমস্ত দেহের কোষ মৃত হয়ে যায়, তাহলে ডেড বডি, পুরা দেহটি ডেড বডি, মৃতদেহ। তাহলে অ্যাক্টিভিটিস অফ প্রোটোপ্লাজম ইজ কল্ড লাইফ। প্রোটোপ্লাজমের কার্যকলাপই জীবন বলা হয়। তাহলে আমরা কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্রোটোপ্লাজম সম্পর্কে একটু জানলাম। এই যে পানির প্রয়োজন, প্রোটোপ্লাজমের মধ্যে যে পানির প্রয়োজন, কোষের মধ্যে কোষের যে পানির প্রয়োজন, কোষের সজীবতা রক্ষা করে পানি, প্রোটোপ্লাজমকে সতেজ রাখে পানি। পানির মাধ্যমে প্রসাধন, সালোক সংশ্লেষণ ঘটে থাকে। পানি ঘাটতি হলে দুটোটাই বন্ধ হয়ে যায়। সালোক সংশ্লেষণ ঘটার জন্য যে কাঁচামালের প্রয়োজন, তার মধ্যে একটি হলো পানি। যে 4টি কাঁচামাল থাকে, একটা হলো পানি, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, ক্লোরোফিল, আরটা হলো কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোফিল। এইগুলো পানিতে আসে শিকড়ের সাহায্যে মাটির নিচ থেকে। শিকড়
মাটির নিচে উদ্ভিদের শিকড় অবস্থান করে। সেই শিকড় মাটির শিকড়ের চারপাশ থেকে যে মাটির স্তর আছে সেগুলো মাটির সাথে পানি থাকে। সেই স্তর থেকে মূলরমের সাহায্যে পানি শোষণ করে শিকড়ের সাহায্যে পানি শোষণ করে সেই পানি পরিবহন টিস্যুর মাধ্যমে পাতা পর্যন্ত পৌঁছে, যার ফলে দিনের বেলায় সালোক শোষণ প্রক্রিয়াটা ঘটে। যে কাঁচামাল তার মধ্যে পানি একটি, সে পানিকেও মাটির নিচ থেকে শিকড়ের সাহায্যে পরিবহন টিস্যুর মাধ্যমে পাতার শিকড় পর্যন্ত পাতা পর্যন্ত পৌঁছে। পানির প্রয়োজন হলো খাদ্য তৈরি করতে পানির প্রয়োজন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটার জন্য পানির প্রয়োজন। প্রসাধন বের করার জন্য ঘটার জন্য প্রসাধন শব্দ অর্থ কি? পাতার পত্রের অঙ্গ দিয়ে বা বিভিন্ন অঙ্গ দিয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি বাতাসে বের করে দেওয়াকে প্রসাধন বলা হয়। সেটা তিনভাবে করতে পারে। তার একটি অংশ হলো পাতার মাধ্যমে 90 থেকে 95 প্রসাধন ক্রিয়া করছে। সে প্রসাধন ঘটা অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত পানি বাতাসে ছেড়ে দেওয়া, সেটা হলো প্রসাধন। সেই প্রসাধন ক্রিয়া ঘটার জন্য তো পানি লাগবে। সেই পানিটা তো মাটির নিচ থেকে শিকড়ের সাহায্যে উদ্ভিদ শোষণ করে। তাহলে পানি একটি উৎকৃষ্ট মানের দ্রাবক। বিপাকীয় কোষের মধ্যে যত বিপাকীয় কাজ আছে সেই বিপাকীয় কাজ ঘটার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া কোনো বিপাকীয় অর্থাৎ মেটাবলিজম কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সেটা বন্ধ হয়ে যায়। পানি খাদ্য শোষণ, তাই না? কোষের মধ্যে যে খাদ্য শোষণ প্রক্রিয়া ঘটে, খাদ্য শোষণ আত্মীকরণ, এই কাজগুলো পানির উপস্থিতিতে হয়। এটাকে বিপাক ক্রিয়া বলা হয়, বিপাকীয় ক্রিয়া। সেটা ঘটার জন্য পানির প্রয়োজন। পানি বিভিন্নভাবে শোষিত হয়। তার মধ্যে ইমবাইবেশন একটি। ইমবাইবেশন শব্দ অর্থ হল পানি শোষণ প্রক্রিয়া। কলয়েডস জাতীয় শুকনা বা আধা শুকনো পদার্থ, যেটা তরল পদার্থ, সেই তরল পদার্থ শোষণ প্রক্রিয়া নাম হলো ইমবাইবেশন। এটা সেলুলোজ, স্টার্চ, জিলাটিন, এইগুলো হলো হাইড্রোফিলিক, পানিপ্রিয়। হাইড্রোফিলিক হলো পানিপ্রিয় পদার্থ। তরলের সংস্পর্শে এলে এরা শুষে নেয়। কোনো তরলের সংস্পর্শে এলে এগুলো সেলুলোজ, স্টার্চ, জিলাটিন, এইগুলো পানিকে শোষণ করে নেয়। যদি কোনো কারণে এই শোষণ ক্রিয়া বন্ধ হয়ে থাকে তাহলে সংকুচিত হয়ে যায়। পানির অভাবে এই সংকুচিত হয়ে যায়, কোষটি সংকুচিত হয়ে যায়। কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজম দুইটি কলয়েড ধর্মী, যার ফলে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় পানি শোষণ করে। কি প্রক্রিয়ায়? ইমবাইবেশন প্রক্রিয়ায়। আরেকটি পদ্ধতি হলো পানি গ্রহণের, সেটা ব্যাপন। আমরা যদি এক গ্লাস পানির মধ্যে চিনি ছেড়ে দিই, 1 চামচ চিনি ছেড়ে দিই, সেটা কি করে? সমস্ত পানি গ্লাসে ছড়িয়ে পড়ে। একটা রুমে একটা সেন্টের সীসা নিয়ে স্প্রে করলে সীসা থেকে সেন্ট বের হবে এবং সমস্ত রুমের মধ্যে তার সুগন্ধি ছড়িয়ে পড়বে। এটা হলো ব্যাপন প্রক্রিয়া। সেই ব্যাপন প্রক্রিয়াটা শর্ত হলো অধিকতর ঘন স্থান থেকে অপেক্ষাকৃত কম ঘন স্থানে তরলের বা পদার্থের বিস্তার লাভ করাটাকে
ব্যাপন করা বলা হয়, তাই না? যেমন স্প্রে থেকে, সেন্টের সীসা থেকে সেন্ট ছড়িয়ে পড়া, সুগন্ধি বিস্তার লাভ করা রুমের মধ্যে, সেটা হলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বলা হয়। আর অবিশ্রবণ প্রক্রিয়ায় মূল রোগ মাটির নিচ থেকে যে পানি শোষণ করে, সেটা ব্যাপন চাপের কারণেই সেই পানিটা শিকড় থেকে পাতা পর্যন্ত পড়ছে। ব্যাপন চাপের কারণে পানির পরপর কোষের মধ্যে যদি পানির ঘাটতি হয়, তখন ব্যাপন চাপের সৃষ্টি হয়। সেই চাপের কারণে পাতার শিকড় পর্যন্ত, গাছের পাতা পর্যন্ত সেই পানিটা পড়ছে। আর অবিশ্রবণের কথা আসে, মূলরমের সাহায্যে পানির শোষণ ঘটে অবিশ্রবণ প্রক্রিয়ার সাহায্যে। যাক বলেছি, মূলরম থেকে পানি মূলের কর্টেক্স একটি অঞ্চল আছে, মূলরমের কর্টেক্স অঞ্চল, সে অঞ্চলে প্রবেশ করে। এই কর্টেক্স অঞ্চল থেকে পরিবহন টিস্যুতে যায়। পরিবহন টিস্যু মাটির নিচ থেকে তরল এবং খনিজ পদার্থ পরিবহন করে উদ্ভিদের পাতা পর্যন্ত, শাখা প্রশাখা পাতা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে পরিবহন টিস্যুর কাজ, সেটার নাম হলো জাইলেম। জাইলেম, সেই জাইলেম টিস্যুর মাধ্যমে জাইলেম আর কয়েকটি ভাগে ভাগ করা আছে। জাইলেম বেসেল, এই জাইলেম বেসেল কোষে যখন এই খনিজ পদার্থ সহ তরল অংশটা বসে, সেটা এই পরিবহন টিস্যু কী করে, জাইলেম টিস্যুটা মাটির নিচ থেকে খাবারগুলো, পানি এবং জলীয় অংশ যেটা আছে, খাবার, খনিজ লবণ, সেগুলো উদ্ভিদের পাতা পর্যন্ত পৌঁছে নেওয়া যায়। সেটা হলো জাইলেম টিস্যুর মাধ্যমে। এই খনিজ শোষণ প্রক্রিয়াটা দুইটি ভাবে ঘটে, একটা হলো সক্রিয় শোষণ, একটা হলো নিষ্ক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণে বিপাকীয় কোনো শক্তির প্রয়োজন পড়ে না, আর সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। এই দুটি ভাবে শোষণ প্রক্রিয়াটা ঘটে, নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ। এবার প্রসাধন উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় অংশ। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ যখন খাবার তৈরি করে, সেই পদ্ধতিটার নাম হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ঘটার জন্য 4টি কাঁচামালের প্রয়োজন হয়। একটা হলো কার্বন ডাইঅক্সাইড, একটা হলো পানি, ক্লোরোফিল, আর একটা হলো সূর্যের আলো। এই 4টা জিনিসের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। সেটা দিনের বেলায় হয়, সূর্যের আলো উপস্থিতিতে। এই প্রসাধন দিনের বেলায় ঘটে যখন উদ্ভিদ এই প্রক্রিয়া খাবার তৈরি করে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, তখন খাবার তৈরির সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত পানিগুলো পাতা বা কাণ্ডের বা পাতার নিচে বা উপরের অংশ দিয়ে, পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে রন্ধ্র বলা হয়। যেহেতু পাতায় থাকে, নাম হলো পত্ররন্ধ্র। রন্ধ্র শব্দ অর্থ হল ছিদ্র। এই ছিদ্রের মধ্য দিয়ে প্রসাধনটা ব্যাপক হারে ঘটে থাকে। শতকরা 90 থেকে 95% প্রসাধন কাজটা এই পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে থাকে। এই জন্য এটার নাম হলো পত্ররন্ধ্রীয় প্রসাধন। আরেকটা আছে কিউটিকুলার প্রসাধন, আরেকটা আছে রেন্টিকুলার প্রসাধন। এই প্রসাধন কাজটা কিভাবে ঘটে আমি বলেছি। যখন উদ্ভিদ দিনের বেলায় খাদ্য তৈরি করে, সাধারণত খাদ্য তৈরির হার
দিনের এক এক সময় এক এক পরিমাণে ঘটে। সকালবেলায় খাদ্য তৈরির হারটা কম থাকে, আবার বিকেলবেলায় কম থাকে। দুপুরে দ্বিপ্রহরে যখন প্রচণ্ড সূর্যের তাপ থাকে, অর্থাৎ 35 ডিগ্রির উপরে, তখনও সালসানের হার কমে যায়। তাহলে একটা রেঞ্জ আছে, একটা সীমাবদ্ধতা আছে। সূর্যের আলো কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে, সেলসিয়াস থাকলে সালসানের হারটা বেশি হবে। সেটা হলো 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রসাধনের হারটা বেশি হয়, সালসানের হারটা বেশি হয়। সালসানের হার বেশি হয় 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই সময়ে ব্যাপক হারে উদ্ভিদ খাবার তৈরি করে। এই সময় প্রসাধনের মাত্রাটা বেশি পায়, বেশি পরিমাণে খাবার উৎপাদন হয়। এই খাবার উদ্ভিদ নিজের প্রয়োজনে রেখে দেয়, উদ্ভিদের পাতায় রেখে দেয়, ফুলের মধ্যে রেখে দেয়, ফলের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে, তাই না? প্রয়োজনে এই খাবারগুলো উদ্ভিদ ব্যবহার করে। আর তার সাথে সাথে আরও দুটো জিনিস উৎপাদন হয়। একটা হলো পানি, যেটা বাতাসে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেয় পাতার মাধ্যমে। আরেকটা তৈরি হয়, সেটা হলো অক্সিজেন। তার সাথে সাথে বাতাসে ছেড়ে দেয়, যার জন্য আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পাই। উদ্ভিদ যদি এই অক্সিজেন গ্যাস নির্গত না করতো, তাহলে আমরা প্রাণী যারা আছি তারা অক্সিজেন পাইতাম না। অক্সিজেনের ঘাটতির কারণে আমরা হয়তো বা পৃথিবীতে টিকেও থাকতাম না। এই জন্য বায়ুমণ্ডলে 20.7 অক্সিজেন থাকে। আমরা সরাসরি বায়ু থেকে অক্সিজেন পেয়ে থাকি। যখন সালসাশন থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তার সাথে অক্সিজেন তৈরি হয় এবং পানি বাতাসে নির্গত করে দেয়, ছেড়ে দেয়। এই পানি বাতাসে কণাগুলো বাঁচতে থাকে। এই কণাগুলো একসাথে ঘনীভূত হইতে হইতে তখন ভারী কণার সৃষ্টি হয়। যখন বাতাস আর এগুলোকে ধরে রাখতে না পারে, তখন বৃষ্টি হিসাবে মাটিতে পড়ে। যাক, আমরা এ ব্যাপারে প্রসাধন উদ্ভিদের মঙ্গলের জন্য প্রয়োজন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা কথা বলে, এক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। প্রসাধন উদ্ভিদের প্রয়োজনে ঘটে, হওয়া প্রয়োজন, কিন্তু অতিরিক্ত প্রসাধন উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিও ঘটে থাকে। যেমন আমরা যারা প্রাণী আছি, মানুষ আছি, যেমন পানি শূন্যতায় যখন আমরা ভুগি, যেমন আমাদের বিভিন্ন রোগশোক হয়, ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে শরীরের থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যায়। তখন আমাদের কী করতে হয়? খাবার স্যালাইন খাইতে হয়। স্যালাইন শরীরে প্রবেশ করাইতে হয়, ঢোকাইতে হয়, যাতে করে পানির ঘাটতিটা পূরণ হয়, তাই না? নাহলে কিন্তু পানির অভাবে কোষগুলো আস্তে আস্তে সচেতনতা হারাই ফেলবে এবং সেই রোগে মারা যাবে। তাই পানির ঘাটতি পূরণের জন্য স্যালাইন খেতে হয়, আর স্যালাইন পুশ করে ভিতরে তরল অংশ প্রবেশ করাই দেয়। ঠিক তদ্রূপ উদ্ভিদের ক্ষেত্রেও তাই। অতিরিক্ত প্রসাধন অর্থাৎ পানি বের করে দেওয়াটা উদ্ভিদের জন্য বিপজ্জনক। এমনকি উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে, উদ্ভিদ মারাও যেতে পারে পানি শূন্যতার কারণে। একটু আগে বলেছি যে প্রোটোপ্লাজমের মধ্যে পানি ঘাটতি হলে সেই প্রোটোপ্লাজম সজীবতা হারাই ফেলে এবং কোষটা মৃত হয়ে যায়। তো উদ্ভিদের জন্য অতিরিক্ত পানি যদি বের হতে থাকে, তাহলে পানির অভাবে উদ্ভিদ কী করে? তার সজীবতা হারিয়ে ফেলে, শ্বসন প্রক্রিয়া খাদ্য তৈরি আস্তে আস্তে কমে যায় এবং এক পর্যায়ে উদ্ভিদ কী করে? সে অতিরিক্ত পানি অভাবে উদ্ভিদের মৃত্যু করতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম সালের সংশ্লেষণ এবং প্রসাধনের প্রয়োজনীয়তা, অতিরিক্ত প্রসাধনের ক্ষতিকর দিক, এগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা জীববিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ে জীব পরিবহন অধ্যায়টি প্রথম দিকে ভালো করে একটু খেয়াল করবে, আর আমার ক্লাসটা একটু অনুসরণ করবে। আশা করি তোমরা বুঝতে সহজে। তোমার ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ধন্যবাদ।